আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার আজকের বিষয় গুণগত রসায়নের পরমাণুতার মূল কণিকাসমূহ, অ্যাটম অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেলস। তোমরা জানো অ্যাটম মানে কি? তোমরা এটা নিশ্চয়ই জানো। অ্যাটম, ATOM, এ অর্থ নট, আর টোম অর্থ কি? টোম অর্থ ডিভিজেবল, ডিভিজেবল। তার মানে এর পূর্ণ অর্থ প্রকাশ করে অবিভাজ্য। খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিল যে পরমাণু অবিভাজ্য। যখন এই কথা বলল তখন গ্রিক ওই দেশে হইচই পড়ে গেল। কিন্তু মহা এক পণ্ডিত, তোমরা নাম জানো, যাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়, আবার দার্শনিক বলে, কবিও বলে, এই প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল এর বিরোধিতা করল যে পরমাণু অবিভাজ্য নয়। এর বিরোধিতা করার ফলে এই কথাটা 2000 বছর চাপা পড়ে থাকে। এর পরবর্তীতে ডাল্টন 1803 সালে তিনি 1803 সালে বললেন যে মৌলসমূহ পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠিত হয়। এই কথা, এটাকে সাধারণত ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। এক্ষেত্রে তিনি কতগুলো স্বীকার্য দিয়ে দিলেন। স্বীকার্য কি দিলেন? যে মৌলিক কণিকা দ্বারা সরল পরমাণু গঠিত হয়। মৌলিক কণিকা কোনগুলো? যেমন মনে করো হাইড্রোজেন, এইটি মৌলিক কণিকা। অক্সিজেন মৌলিক কণিকা, যদিও এটা অণু, কিন্তু তিনি বললেন যে এটা সরল পরমাণু। আর যৌগিক কণিকা দ্বারা যৌগিক পরমাণু বললেন। যৌগিক কণিকা যেমন মনে করো এটা যৌগিক, তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন। তিনি এটা বললেন যৌগিক পরমাণু। আরও তিনি বললেন যে একই মৌলের ভর এবং ধর্ম একই, একথাও তিনি বললেন। পরমাণু অবিভাজ্য, একথাও তিনি বললেন। আরও বললেন যে বিক্রিয়ক এবং উৎপাদ সে যেভাবেই হোক, সাধারণত পরমাণুগুলো সমান থাকবে। বিক্রিয় যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে বিক্রিয়া করে যে পানি হলো, এপাশের যে পরমাণু আর এপাশের যে পরমাণু এটা সমান থাকবে, কথাও তিনি বললেন। তিনি আরো বললেন যে সাধারণত পরমাণুগুলো এটা সৃষ্টিও করা যায় না, আবার শূন্য থেকে উৎপন্ন করা সম্ভব না। যেভাবে আছে বিক্রিয়ক, এবং এগুলো ভেঙে নতুন পদার্থ সৃষ্টি হবে, আর এপাশে যে কয়টা পরমাণু থেকে এপাশে সেগুলোই পরমাণু থাকবে। লাস্টে তিনি আর একটা কথা বলছিলেন যে সাধারণত যৌগিক যে যৌগই সৃষ্টি হোক না কেন, যেভাবেই থাক না কেন, তার অনুপাত থাকবে, পরমাণুগুলোর অনুপাত থাকবে। যেমন পানির যদি অনুপাত হয়, এখানে হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ। আবার হাইড্রোজেন পার অক্সাইড যদি বলা হয়, হাইড্রোজেন পার অক্সাইড এখানে 2:2, অর্থাৎ হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা। কিন্তু তার এই কথাগুলো কিছু ত্রুটি বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে বের করলেন। কিভাবে বের করলেন? তিনি বলছেন যে প্রথমে পরমাণু অবিভাজ্য, পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে যে না, পরমাণু বিভাজ্য। তার মূল কণিকাগুলো আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো মূল কণিকা।
এই কণিকা থেকে দেখা গেল যে তার কথাটা সেটা সত্য নয়। আবার দেখা গেছে যে তিনি বলছেন যে একই মৌলের পরমাণুগুলোর ধর্ম ভর একই, কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টা। এইখানে এই আইসোটোপ যখন পড়া হয় তখন কিন্তু ভর ভিন্ন ভিন্ন, এই মৌলের ভর ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে ও কথাটাও সত্য নয়। যখন আইসোবার তৈরি হলো, এই আইসোবারের ফলে দেখা গেছে যে ভর সংখ্যা একই দুইটা মৌলের হতে পারে। যেমন টেলুরিয়ামের হলো পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা টেলুরিয়ামের 52, আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত? 53। এখন আয়োডিন আর টেলুরিয়াম এর ভর সংখ্যা কত? 127। ভর সংখ্যা কিন্তু এই দুইটা মৌলের টেলুরিয়াম আর হলো আয়োডিন ভর সংখ্যা কিন্তু 127। এটা আইসোবার আবিষ্কারের পরে কথাটা জানা গেছে। তার এই স্বীকার্যগুলো পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাই হোক, আমরা যে এই যে পরমাণুর কথা বললাম, তাহলে এই পরমাণু জিনিসটা এটা কি? পরমাণু সাধারণত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন মৌলিক পদার্থ আমি যদি একটা বিশ্লেষণ করি, যে আমি কলমের এই অংশ, যদিও এটা সাধারণত বিভিন্ন উপাদান থাকতে পারে, তবে মনে করে এটি একটা উপাদান দিয়ে তৈরি, এটা একটা মৌলিক পদার্থ, এটাকে যদি ভাঙি শুধু একটা ক্ষুদ্রতম কণিকাই পাওয়া যাবে। এই পরমাণু অর্থাৎ ক্ষুদ্রতম, এইটা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, সেই জন্য এটাকে আমরা মৌলিক পদার্থ বলবো। এরকম ভাবে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেটাকে পরমাণু বলা হয়। এখন এই স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়, এটা জিনিসটা কি? স্বাধীন অস্তিত্বের অধিকারী নয় বলতে, এটা যেরকম অভাবে আছে, এটা যখন বিক্রিয়া করবে তখনই তো সাধারণত নতুন পদার্থ সৃষ্টি হবে। এই জন্য এটা যেরকম আছে, এটা তো হাজার হাজার পরমাণু আছে, এখানে তো যুক্ত আছে, আন্তঃনাবিক শক্তি দ্বারা এটা আবদ্ধ আছে, সেজন্য এটাকে স্বাধীন বলা যাবে না। তবে এই পরমাণু যে এত ক্ষুদ্র, সাধারণত শক্তিশালী মাইক্রোস্কোপ দ্বারাও এটা দেখা সম্ভব না। তবে এর কতগুলো বিষয় আছে, এটার শক্তির পরিমাণ অনেক বৃদ্ধি করার ফলে এটা দেখা সম্ভব হয়েছে। যেমন যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাকে মূল কণিকা বলা হয়। এই মূল কণিকা 3টি। মূল কণিকা 3টি: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কম্পোজিট। এখন স্থায়ী মূল কণিকা আবার 3টি। স্থায়ী মূল কণিকা কোনটা? স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রশ্ন হইতেছে, আমাদের সবই পড়ার প্রয়োজন, এই কারণে যে কোনো শব্দ যদি বাদ দেওয়া হয় তাহলে সাধারণত অনেক কিছু বাদ চলে যায়, বোঝা কষ্ট হয়ে যায়। তারপরও অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট আর স্থায়ী মূল কণিকা, এই 3টি বিশেষ প্রয়োজন, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী মূল কণিকা এটা সাধারণত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রনের যে বিষয়টা, প্রোটন, নিউট্রন, এটা আমি একটু পরে আসি।
অস্থায়ী মূলকণিকা এখানে প্রায় 100টির মতো আছে। অস্থায়ী মূলকণিকা 100টি প্রায়, যেমন নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন, এটা হলো অস্থায়ী মূলকণিকা। নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন। আর কম্পোজিট যে কণিকা, অস্থায়ী কণিকা, এটাও কম্পোজিট। সাধারণত কতগুলো স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মানে অস্থায়ী আর স্থায়ী মূলকণিকা বাদে ভারী যে কণিকা, সেই কণিকাকে বলা হয় কম্পোজিট, যেটা বলা হয় কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা, এটা হলো ডিউটেরন কণা, ডিউটেরন কণা, আর আলফা কণিকা। যাই হোক, এখানে আমাদের মূল বিষয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সাধারণত ইলেকট্রন তোমরা জানো, এই ইলেকট্রন ছাড়া বিদ্যুৎ চলে না। এই ইলেকট্রন দেখা যায় যে আমি যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি, এখানে ইলেকট্রন আছে। যে কোনো জায়গায় সাধারণত এখানে যে কোনো ডিভাইসে ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন যদি না চলে তাহলে তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেজন্য এই ইলেকট্রন আমাদের বিশেষ প্রয়োজন। এই ইলেকট্রন প্রথম যে আবিষ্কার করছে জে 1897 সালে জে থমসন ক্যাথোড পরীক্ষার সাহায্যে এই ইলেকট্রনের অস্তিত্ব দেখতে পান। এই ইলেকট্রন নামকরণ করেন 1891 সালে। 1891 সালে বিজ্ঞানী স্টোনি এটার নামকরণ করেন। এই ইলেকট্রনের প্রকৃতি চার্জ। ইলেকট্রন সাধারণত, যদিও ইলেকট্রন ই দিয়ে প্রকাশ করা হয়, এই ইলেকট্রনের প্রকৃত চার্জ ইলেকট্রনের -1.6 গুণ 10⁻⁻19, এটা প্রকৃত চার্জ। আর ইলেকট্রনের যে ভর, এই ইলেকট্রনের ভর, প্রকৃত ভর 9 গুণ 9.1085। ইলেকট্রনের তারা আমরা ইলেকট্রনের প্রকাশ পেলাম হলো ই দিয়ে, চার্জ পেলাম হলো কত, -1.6 গুণ 10⁻19, এটা চার্জ পাইছি। আর প্রকৃতি ভর, ইলেকট্রনের প্রকৃতি ভর এখানে 9.1085 গুণ 10⁻28, এটা হলো প্রকৃতি ভর। তবে ইলেকট্রনের ভর, একটি হাইড্রোজেন ভরের 1/1836 এত অংশ, একটা হাইড্রোজেনের ভরের এত অংশ। এখন এই ইলেকট্রনের ভর আমরা এই ইলেকট্রন থেকে কি পেয়েছি? আমরা পাইছি যে জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে এর বিবরণ থেকে এর অস্তিত্ব 1897 সালে এটা পাওয়া গেছে। আর স্টোনি 1891 সালে এর নামকরণ করেন। ইলেকট্রন ই দ্বারা প্রকাশ করা হয়, এর চার্জ -1.6 গুণ 10⁻19 মাইনাস চার্জ, আর ভর হলো 9.1085 গুণ 10⁻28। হাইড্রোজেনের ভরের 1/1836 অংশ। এখন এই ইলেকট্রনের যে চার্জ, আমি আরো একটু ইলেকট্রন বের করার জন্য আমরা ইলেকট্রনের চার্জটা কিভাবে বের করি দেখি।
একযোজি মৌলের, তাহলে আমরা জানি যে ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে একযোজি মৌলের n সংখ্যক পরমাণু এক ফ্যারাড চার্জ বহন করে, বিদ্যুৎ বহন করে। সুতরাং n সংখ্যা যেহেতু পরমাণু এক ফ্যারাড বিদ্যুৎ বহন করে, আর একটি বহন করবে কত? 1/Fn। সুতরাং ইলেকট্রন সমান ইলেকট্রনের চার্জ সমান 1 farad/n। এখানে ফ্যারাডের সূত্র তোমরা জানো, এই ফ্যারাডের সূত্র দেখেই এটা ফ্যারাড হয়েছে। এখন 1 ফ্যারাড সমান 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। এখন এনটা কি? এনটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। যেহেতু অ্যাভোগাড্রোর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণ 10⁻23, আর 1 ফ্যারাড সমান আমরা পাইছি কত? 96,500। তাহলে এটা আমরা রং লিখব। এখন এইখানে আমরা যদি ভাগ করি যে কুলম্ব থেকে আমরা একক, 3টা এককে আনতে পারি। এখানে ই এম ইউ, ই এস ইউ, এ এম ইউ, 3টি নাম আছে। এই এককগুলো ইলেকট্রনিক ম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এই 3টের নাম এরকম, এগুলো সব একক। এই এককগুলো আমরা কুলম্ব থেকে যদি আসি এই এককে প্রকাশ করি, তাহলে 10 কুলম্ব সমান 10, এখানে 10 কুলম্ব সমান 1 ই এম ইউ। 10 কুলম্ব সমান এত ই এম ইউ। এই কুলম্ব থেকে আমরা এই এককে আনব। তাহলে এত সমান কত হবে? 1 সমান কত হবে? এইখানে আমি এই সংখ্যাকে যদি ভাগ করি, তাহলে এইখানে 9650 গুণ 10-এর পর মাইনাস এত ভাগ 6.023, এটা লিখতে পারি। ইনভার্স, তোমরা ইনভার্স সম্পর্কে জানো, ইনভার্স বিপরীত। যেমন এখানে x ইনভার্স 1 সমান 1/x, x ইনভার্স 2 সমান 1/x²। ঠিক এটা নিচ থেকে উপরে গেছে দেখে এটা মাইনাস হয়েছে। এটাও হলো যখন আমি ইএম ইউতে আনবো, তখন এটা আমি কি করব? এর সাথে আমার গুণ হবে, অর্থাৎ কেটে যাবে। এইটা সমান আমি লিখতে পারি 96500 গুণ 10, অর্থাৎ এইখানে মাইনাস, তাহলে 10 ইনভার্স, এখানে যদি 2টা শূন্য কেটে দেই তাহলে আসবে কত? এখানে -21/6. এখন এটা যদি আমরা ভাগ করি, এই অংশটা যদি ভাগ করি, তাহলে পাবো কত? 1.60 গুণ 10⁻19 কুলম্ব। এখন প্রশ্ন, এই কুলম্ব থেকে যদি আমি ইএমইউ আনি, আমরা জানি 10 কুলম্ব সমান 1 ইএমইউ। তাহলে এখানে 10 কুলম্ব সমান 1 ইএমইউ, এটা যদি আনি তাহলে আমার কিভাবে আনতে হবে? এখানে 10 কুলম্ব সমান 1 ইএমইউ।
তাহলে 1 কুলম্ব সমান সমান কত? 1 কুলম্ব সমান সমান 1/10 EMU, আর এত কুলম্ব সমান সমান কত? 1.60 গুণ 10 টু দি পাওয়ার 19। এটা কুলম্ব সমান সমান কত? এখানে 1.60 গুণ 10 টু দি পাওয়ার 19 বাই হলো 10। এই 10 যখন উপরে নেবে, এখানে একটা 1 আছে, এই 1টা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কত? 1.60 গুণ 10 টু দি পাওয়ার -20, এইটা আসবে EMU। অর্থাৎ এইখানে যদি আমি এই অংশটা থেকে যদি কুলম্ব থেকে যদি আমি EMU আনতে চাই, তাহলে কত আসবে? 1.60 গুণ 10 টু দি পাওয়ার -20 EMU। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা তোমরা এককটা, এটা কিন্তু একক। এখন এই একক থেকে যদি আমি ESU এটা নিতে চাই, তাহলে 1 EMU সমান সমান 3 গুণ 10 টু দি পাওয়ার 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা। এই এককে যদি আমি আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার ওই এককে যদি আনতে চাই, তাহলে আমাকে যেহেতু 1 EMU সমান সমান এত, তাহলে এত EMU সমান সমান কত? আমি এটা যদি গুণ দিই আমি পেয়ে যাব। তাহলে গুণ দিলে পরে কত আসবে? এখানে যদি গুণ দেওয়া হয় 1.6, এখন এই অংশটা আমি যদি এইখানে ESU আনতে চাই, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যদি আনতে চাই, তাহলে আমার কত গুণ দিতে হবে? 1.60 গুণ কত? 10 এর পাওয়ার -20 গুণ 3 গুণ 10 এর পাওয়ার 10 ESU, এটা আমাকে লিখতে হবে। এখন এটা যদি আমি গুণ করি, এটার সাথে এই 3 গুণ করলে কত আসবে? 4.8 গুণ 10 এর পাওয়ার এই 20 আছে আর 10, তাহলে কত? -10 ESU। কিভাবে? -20 এখানে 10 এর পাওয়ার গুণ 10 এর পাওয়ার 10, এইটি সূচকের সময় যোগ হয়, এটা তোমরা জানো। তাহলে 10 -20 যোগ 10, তাহলে সূচকের সময় কত আসবে? -10 আসবে। ঠিক এরকম ভাবে আমি এটা যোগ করছি, আর এটার সাথে 3 গুণ করে 4.8 এটা আইছি। তাহলে ইলেকট্রনের চার্জ এত, এটা আমরা বের করতে পারি। এখন অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি, হাইড্রোজেনের যে ভর, এই ভর, যাক আমি আবার একটু ব্যাখ্যা করি যে এক্সোজি মোলের এন সংখ্যা, এখানে পরমাণু F কুলম্ব বিদ্যুৎ চার্জ বহন করে। তাহলে 1 সমান সমান কত? এখানে 1F বাই এত কুলম্ব, এখানে কুলম্ব হবে কুলম্ব। যাই হোক, এখন 1 ফ্যারাড সমান সমান 96,500 কুলম্ব। এখানে দেখা যায় এন সংখ্যা, এনটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমি এখানে লিখছি, লেখার পরে এই সংখ্যাকে, অর্থাৎ এই 0.2 এটা দ্বারা এটা কেটে দিচ্ছি, এটা উপরে নিয়ে আসি। এটা উপরে নিলে ইনভার্স কথা আমি বলছি, তার পরবর্তীতে এটা ভাগ করার ফলে এই অংশটা আছে। এখন এইখানে ESU EMU এই এককগুলোতে আমি পরিবর্তন করেছি। যাই হোক, এই ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রনের পরের যে বিষয়টা আসে সেটা হলো প্রোটন। ইলেকট্রনের পরে প্রোটন। এখানে তোমাদের একটা কথা বলে রাখার প্রয়োজন যে স্বাভাবিকভাবে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, যদিও হয়তো এটা পরবর্তীতে আলোচনা হবে, আমি আংশিকভাবে যদিও বলি যে এখানে এক্সোজির কথা বলা হয়েছিল। ইলেকট্রন এইখানে এইগুলো, এই কক্ষপথ, এই কক্ষপথের এইটি হলো নিউক্লিয়াস, এটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন ও নিউট্রন। আর ইলেকট্রন থাকে লাস্টে, অর্থাৎ ইলেকট্রন এই কক্ষপথে থাকে। এই কক্ষপথকে কিন্তু অরবিট বলা হয়। তোমরা এটা পরবর্তীতে পাবা, অরবিটাল, কক্ষপথ, এগুলো পরবর্তীতে পাওয়া। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই প্রোটনটা ধনাত্মক চার্জ বহন করে। প্রোটনকে সাধারণত কি হিসাবে ব্যবহার করা হয়? প্রোটন, এটা পি দিয়ে চিহ্নিত করা হয়, এটা ধনাত্মক চার্জ বহন করে, ধনাত্মক চার্জ বহন করে, ধনাত্মক। এখন একটা মোলের মধ্যে সাধারণত যদি বিদ্যুৎ নিরপেক্ষ হয়, যদি বিক্রিয়ায় অংশগ্রহণ না করে,
সেক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন কিন্তু সমান হয়। যেমন আমি যদি বলি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের তোমরা জানো সোডিয়ামের এইটি 11। এখন এর 11টা ইলেকট্রন আছে, প্রোটনও আছে 11টা। যতক্ষণ পর্যন্ত এ সাধারণত চার্জিত না হবে, অর্থাৎ ইলেকট্রন দান না করবে। তার মানে সাধারণত তোমরা জানো যে ধাতুগুলো ইলেকট্রন দিতে সক্ষম। আর ধাতু চেনার উপায় তোমরা জানো যে আম থাকলে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আম থাকলে সেটা ধাতু হয়। যাই হোক, এই প্রোটন ধনাত্মক চার্জ বহন করে, এটা নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে। এটা প্রায় হাইড্রোজেনের ভরের সমান। এর আপেক্ষিক ভর হলো 1। আর যেহেতু হাইড্রোজেনের ভরের সমান, হাইড্রোজেনের ভর 1.0075, এটি ভর, এই প্রোটনের ভর। আর প্রোটনের প্রকৃত চার্জ 1.6 গুণ 10⁻⁻24 সম্ভবত। প্রোটনের এখানে 19, এটা হলো চার্জ, প্রকৃত চার্জ। আর ভর, প্রকৃত ভর 1.762। প্রকৃত ভর 1.672 গুণ 10⁻24, এটি প্রকৃত ভর। আর ক্যানন রশ্মির পরীক্ষার সাহায্যে এর অস্তিত্ব প্রমাণ হয়েছিল, ক্যানন রশ্মির সাহায্যে এটা অস্তিত্ব প্রমাণ হয়েছিল। যেমন ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ হয়েছিল ক্যাথোড রশ্মির পরীক্ষার দ্বারা, এটা হলো ক্যানন রশ্মির দ্বারা। তোমরা জানো যে ক্যাথোড, অ্যানোড এগুলো আলফা, বেটা, গামা অনেক রশ্মি আছে যদিও, তবে ক্যানন রশ্মির সাহায্যে এটার অস্তিত্ব প্রমাণ করা হয়েছিল। যাই হোক, আমি প্রোটনের কথা বললাম। এরপরে আসবে নিউটনকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটন ছোট হাতের এন, নিউটনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। রাদারফোর্ড এই নিউটন, তার মানে যেহেতু এই পরমাণুর কেন্দ্রে নিউটন থাকে, এই কেন্দ্রে নিউটন থাকে, অর্থাৎ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন আর নিউটন। রাদারফোর্ড এই নিউটনকে ভবিষ্যৎবাণী করে গেছিল নিরপেক্ষ হিসেবে। পরবর্তীতে চার্ডউইক 1932 খ্রিস্টাব্দে এই নিউটন সাধারণত এর আবিষ্কার করেন। এর প্রকৃত ভর 1.0089 AMU। এই অ্যাটমিক মাস ইউনিট, AMU এটা একক, অ্যাটমিক মাস ইউনিট এটাকে বলা হয়, এটাও একক। যাই হোক, এই নিউটন সম্পর্কে পরবর্তীতে তোমরা জানবা, যদিও হয়তো যতটুকু হয়তো আমি বলেছি, আমার মনে হয় তোমাদের জন্য কিছু হলেও উপকার বয়ে আনবে। তোমরা এটুকু যদি প্রতিনিয়ত অনুসরণ করো, তাহলে তোমাদের উপকার হবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।